পরীক্ষা দিয়ে রাতে বাড়ি ফেরার পথে বিন্দিয়া নামে একটি মেয়ে ৫ জন কাপুরুষের ধর্ষণের শিকার হয়। ঘটনার পর প্রমাণ মেটাতে পশুগুলো তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। পুলিশ এই খুনের তদন্ত করে ৫ জনকে অ্যারেস্ট করে এবং ঘটনাক্রমে ওই ৫ জনই পুলিশের এনকাউন্টারে মারা যায়। কিন্তু ওই ৫ ছেলের পরিবারের দাবি পুলিশ তাদের নিরপরাধ ছেলেদের খুন করেছে। এই জন্য এই তদন্তভার চলে যায় মানবাধিকার কমিশনের হাতে। ওই রাতে বিন্দিয়ার সাথে কি হয়েছিল এবং পুলিশ কেন এই ৫ ছেলেকে এনকাউন্টার করে মারল, রহস্য জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিস্ট্রি এক্সপ্লেন। এটা 2023 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া মিস্ট্রি সাসপেন্স থ্রিলার বিন্দিয়া ভিকটিম ভার্ডিক্ট মুভির কাহিনী। এটি একটি সত্য ঘটনার ওপর অনুপ্রাণিত হয়ে তৈরি মুভি। প্রেক্ষাপট 2019, সময় প্রায় ভোর রাত। এই যে লোকটিকে দেখছেন, এর নাম বেলায়ুদ্দিন। সে পত্রিকা বিতরণের কাজ করে। তার 2টি মেয়ে, বড় মেয়ের নাম বিন্দিয়া এবং ছোট মেয়ের নাম বিজি। 2 মেয়েকে ছোট রেখেই তাদের মা মারা যায়। বেলায়ুদ্দিন 2 মেয়েকে লালন পালন করেছে, দুজনেই পড়াশোনা করে এবং বেলায়ুদ্দিন 2 মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত করবে, এটাই তার স্বপ্ন। বেলায়ুদ্দিনকে দেখা যায় 2 মেয়েকে 2টি ঘড়ি গিফট করতে। বিন্দিয়া চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল, আজ তার চাকরির পরীক্ষা। এই জন্য সকাল সকাল বিন্দিয়া তার সব প্রস্তুতি সেরে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। পরীক্ষা কেন্দ্র শহরে থাকায় বিন্দিয়া স্টেশনে স্কুটিটি রেখে ট্রেন ধরে পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শেষ হতে রাত হয়ে যায়। বিন্দিয়া স্টেশনে ফেরার পর তার বাবাকে ফোন করে জানিয়ে দেয় সে শেষ ট্রেনে পৌঁছে গেছে এবং সে একাই আসতে পারবে। বিন্দিয়া বাড়ির দিকে রওনা হয়। এখান থেকে সিন শিফট হয় এবং আমরা দেখি কিছু লোককে প্রোটেস্ট করতে। মূলত তাদের দাবি পুলিশ তাদের সন্তানকে মিথ্যা কেসে ফাঁসিয়ে এনকাউন্টার করেছে, এই জন্য বিচারের দাবিতে তারা প্রোটেস্ট করছে। অন্যদিকে পুলিশের দাবি তারা যাদের এনকাউন্টার করেছে তারা বিন্দিয়া ধর্ষণ এবং মার্ডারের জন্য দায়ী ছিল। এখান থেকে আমরা জানতে পারি বিন্দিয়া ওই রাতে বাড়ি ফেরার সময় রেপ এবং মার্ডারের শিকার হয়েছিল। তবে কিভাবে কি হয়েছিল তা আস্তে আস্তে জানা যাবে। পুরো দেশ তখন পুলিশের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। তারা ওই 5 জনের এনকাউন্টারে সুষ্ঠুভাবে তদন্ত করে বিচারের দাবি করছে এবং মিডিয়া, রাজনৈতিক মহল তখন পুরো উত্তপ্ত। বাধ্য হয়ে সরকার তখন মানবাধিকার কমিশনকে এই কেসটির দায়িত্ব দেয়। এরপর মানবাধিকার কমিশন থেকে শিবগামী নামে একজনকে এই কেসটির ইনভেস্টিগেশন অফিসারের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু শিবগামীকে জানানোর পর সে বলে, আমি 6 বছর এইসব থেকে দূরে আছি, আমি এসবের মধ্যে জড়াতে চাই না। এদিকে শিবগামীকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে জেনে জনগণ তার অফিসের সামনে প্রোটেস্ট শুরু করে। শিবগামীকে সামনে এলে জনগণ তার ওপরে ডিম, রং অনেক কিছু ছুঁড়ে মারতে থাকে। মূলত 6 বছর পূর্বে শিবগামীর একটি ভুল সিদ্ধান্তের জন্য অনেক মানুষ মারা গেছিল। এই জন্য শিবগামী এসব থেকে দূরে থাকতে চায় এবং সে মানবাধিকার কমিশনকে ফোন করে জানিয়ে দেয়, এনকোয়ারি করতে হয় করুন, ট্রান্সফার করতে হয় করুন, এই কেসটি আমি নিচ্ছি না। তবে শিবগামীর কানে আন্দোলনরত লোকেদের কথাগুলো ভেসে আসছিল। তারা বলছিল, তোমার কত সাহস আছে, তুমি এই কেসের তদন্ত করবে, তোমার বিবেক বলতে কিছু নেই? শিবগামী তখন সিদ্ধান্ত নেয় পূর্বের যে ভুলের জন্য তাকে এই কথাগুলো শুনতে হচ্ছে, এখনই সময় তার যোগ্য জবাব দেওয়ার। তাই শিবগামী কেসটি তদন্ত করে তার যোগ্য প্রমাণ দিতে চায়। তবে শিবগামীর সঙ্গে 6 বছর পূর্বে কি ঘটেছিল তা জানতে আমাদের 6 বছর পূর্বে নিয়ে যাওয়া হয়। শিবগামী তখন ডিস্ট্রিক্ট কালেক্টর। একটি গ্রামে গণেশ পুজোকে কেন্দ্র করে হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিরোধ চলছিল। খবর পেয়ে শিবগামী মুসলিমদের সঙ্গে কথা বলে। মুসলিমদের দাবি তারা হিন্দুদের সঙ্গে স্বাভাবিক আচরণ করে, তারা নিজেদের ঈশ্বরের মতো হিন্দুদের ঈশ্বরকেও সম্মান করে, কিন্তু হিন্দুদের পুজোর সময় তারা এই রাস্তা দিয়ে রথ নিয়ে যায় এবং তখন যদি কোনো মুসলিম দাঁড়িয়ে থাকে তখন হিন্দুরা প্রশ্ন তুলে তাদেরকে সন্দেহ করে। এজন্য তারা এই রাস্তা দিয়ে হিন্দুদের রথ নিয়ে যেতে দেবে না। আবার প্রত্যেক বছর এই রাস্তা দিয়েই রথ যায়, কারণ অন্য কোনো রাস্তা নেই। তাই শিবগামীর অনুরোধে মুসলিমরা সিদ্ধান্ত নেয় সন্ধ্যা 6টা থেকে 6:30 পর্যন্ত তারা বাড়ির মধ্যে থাকবে। এই সময়ের মাঝেই হিন্দুদেরকে রথ নিয়ে যেতে হবে। শিবগামীও তাদের কথায় রাজি হয়ে যায়। এই সিদ্ধান্তই নেওয়া হয় এবং সব কিছু ঠিকঠাক করে শিবগামী ফিরে যায়। এরপরই হিন্দু মুসলমানের দাঙ্গায় অনেক লোকের প্রাণ যায়। তখন সবাই শিবগামীকে দোষারোপ করতে থাকে যে তার ভুল সিদ্ধান্তর কারণেই হয়তো এই ঘটনাটি ঘটেছে। এই জন্য ডিপার্টমেন্টে এনকোয়ারিতে শিবগামীকে অন্য ডিপার্টমেন্টে বদলি করে দেওয়া হয়। শিবগামী খুব ডিপ্রেশনে হয়ে যায়। এই জন্য সে অনেক দিন চাকরির বাইরে ছিল। সিন আবার প্রেজেন্টে শিফট করে।
তদন্তভার নেওয়ার পর শিবগামী প্রথমে ওই ছেলেদের আত্মীয়দের সঙ্গে দেখা করেন। মানবাধিকার কমিশন থেকে শিবগামীকে প্রধান করে 3 সদস্যের একটি কমিটি গঠন করে। এরপর ওই কমিটির উপস্থিতিতে শুরু হয় একের পর এক জিজ্ঞাসাবাদ। প্রথমে ওই 5 ছেলের পরিবারের সদস্যদেরকে ডেকে এনে জানতে চাওয়া হয় কী ঘটেছিল। সন্তান হারানো বাবা মায়েরা তাদের কষ্টের কথা বলতে লাগে। কেউ বলে পরিবার চলতো তার ছেলের উপার্জনে, কেউ বলে তার 10 বছর সাধনার পর সন্তান হয়েছিল, সন্তান হারিয়ে এখন তারা নিঃস্ব, তারা শুধুমাত্র সঠিক বিচার চায়। তবে কি ঘটেছিল তা জানতে আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। একদিন সকালবেলা পুলিশের কিছু সদস্য বস্তি থেকে 5 জন ছেলেকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে বস্তির পরিবারের সদস্যরা সর্দার লজুকে সঙ্গে নিয়ে থানায় যায়। কিন্তু থানায় গিয়ে জানা যায় তাদের সন্তানদের এখানে আনা হয়নি। লজু বলে, আমাদের লোকেরা দেখেছে আপনারা ওদেরকে ধরে নিয়ে এখানেই এসেছেন, তবে আপনারা অস্বীকার করছেন কেন? পুলিশ অ্যারেস্ট করার বিষয়টিকে অস্বীকার করে, তাদেরকে থানা থেকে বের করে দেওয়া হয়। তখন লজু স্থানীয় এমএলএর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এমএলএ মিটিংয়ে থাকার কারণে কথা বলা সম্ভব হয় না। লজু তখন বাকিদের বাড়ি পাঠিয়ে দেয় এবং পার্শ্ববর্তী থানায় খোঁজ নিতে যায়। বাড়ির সবাই লজুর জন্য অপেক্ষা করতে লাগে এবং কিছুক্ষণ পর লজু ফিরে আসে এবং জানায়, আমি পাশের থানায় খবর নিয়ে দেখেছি, সেখানেও তাদের কোনো খবর পাইনি। জানি না আমাদের ছেলেদের কোথায় নিয়ে গিয়ে কি করেছে। এর মাঝে একটি মেয়ের চিৎকার শুনে সবাই ঘরে ঢুকে দেখে টিভিতে ওই 5 জনকে পুলিশ এনকাউন্টার করেছে। নিউজে ওই 5 জনের গুলিবিদ্ধ দেহ দেখাচ্ছে এবং এটাও বলা হয়েছে তাদের কোথায় এনকাউন্টার করা হয়েছে। শোনা মাত্রই সবাই সেই স্পটে যায়, কিন্তু পুলিশ কাউকেই কাছে যেতে দিচ্ছিল না। পুলিশ বলে, তোমরা সরকারি হসপিটালে যাও, বডি সেখানে দেওয়া হবে। সবাই তখন সরকারি হসপিটালে যায়। সেখানে বলে বডি মর্গে রাখা আছে। মর্গে বডি নিতে গেলে সেখানে ইন্সপেক্টর বিক্রম তাদেরকে বলে, তোমাদের মধ্যে 5 জন আই উইটনেস হিসাবে সাইন করে চলে যাও, বডি আমরা শ্মশানে পাঠিয়ে দেব। সবাই তখন বলে ওঠে, কি বলছেন এটা আপনারা? আমাদের সন্তানদের বডি আমাদের না দিয়ে শ্মশানে কেন পাঠাবেন? কিন্তু পুলিশ কিছুতেই তাদের বডি দিতে চায় না। বিক্রম বলে, ওরা একটি মেয়েকে রেপ করে খুন করেছে, বেশি কথা বললে পুড়িয়ে শুধু ছাই পাঠাবো। বিক্রমের কথাই তখন সবাই উত্তেজিত হয়ে যায়। লজু বলে, একে তো ওদেরকে খুন করেছেন, আবার বডিও দিচ্ছেন না, এটা অন্যায়। আমরা ভালো করেই জানি কোথায় গেলে কাজ হবে, আমরা আমাদের সন্তানের বডি নিয়েই ছাড়ব। এরপর লজু সবাইকে নিয়ে স্থানীয় কাউন্সিলরের কাছে যায়। ঘটনার কথা শুনে এমএলএ বলেন যে এই ঘটনাটি এখন অনেক জটিল হয়ে গেছে, তোমরা আমার লয়ারের কাছে যাও। কিন্তু লয়ারের কাছে গেলেও কোনো কাজ না হওয়ায় পরের দিন সবাই মিলে কাউন্সিলরের অফিসের সামনে প্রোটেস্ট শুরু হয় জোরালো আন্দোলন। জেলা কোর্ট ওই 5 ছেলের বডি এবং বিন্দিয়ার বডি সরকারি হাসপাতালে সংরক্ষণের দায়িত্ব দেয়। এটি ছিল মূলত মৃত 5 ছেলের আত্মীয়ের জবানবন্দি। এরপর পুলিশের ডিএসপি বিশ্বনাথকে ডাকা হয়। বিশ্বনাথ বলে, আমি যখন থেকে এই শহরের ডিএসপির দায়িত্ব নিয়েছি তখন থেকেই নারী এবং শিশুদের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে আসছি। প্রতি মিনিটে ইন্ডিয়ায় একটি করে রেপ হচ্ছে, প্রতিদিন 80-90টা কেস রেজিস্টার হয়, কিন্তু হাজারো ঘটনা চাপা পড়ে থাকে শুধুমাত্র মান সম্মান হারানোর ভয়ে। ওই রাতে 3:45 আমার কাছে একটি কল আসে। সিন আবার ফ্ল্যাশব্যাকে। কল পেয়ে ডিএসপি ফ্লাইওভারের নিচে এসে দেখতে পায় একটি মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে। তবে কেন, কাকে, কিভাবে মারা হয়েছে তা এখনও আইডেন্টিফাই করা যায়নি। ওই রাতে বেলায়েদ্দম বিন্দিয়ার মিসিং কমপ্লেন করেছিল এবং খবর পেয়ে বেলায়েদ্দম বিজিকে নিয়ে বডি আইডেন্টিফাই করতে আসে। কিন্তু আইডেন্টিফাই করার মতো বডিতে কোনো অবশিষ্ট চিহ্ন ছিল না, সবই পুড়ে গেছে, বোঝাই যাচ্ছে না এটি কার বডি। তখন ইন্সপেক্টর বিক্রম একটি ঘড়ি দেখিয়ে বলে, এটি এখান থেকে পাওয়া গেছে। বেলায়েদ্দম দেখে এটি সেই ঘড়ি যেটি সে বিন্দিয়াকে গিফট করেছিল, তার মানে এটি বিন্দিয়ার বডি। বেলায়েদ্দম এবং বিজি কান্নায় ভেঙে পড়ে। সে বিশ্বাস করতে চাইছিল না এটি তার মেয়ের লাশ। এরপর পুলিশ তাদের স্টেটমেন্ট নিয়ে বডিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করে খুনিদের ধরার জন্য। তারা আশেপাশে 2 কিলোমিটারের মধ্যে সন্দেহভাজন সবাইকে খুঁজতে শুরু করে। আশেপাশে সিসিটিভি ফুটেজ এবং মোবাইল নেটওয়ার্ক অ্যানালাইজ করা হয়, কিন্তু এর মাঝে একটি খবর ভাইরাল হয়ে যায় যে একটি মেয়েকে রেপ করে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর মাঝে সাধারণ জনগণ বিচারের দাবিতে প্রোটেস্ট শুরু করে, যা স্টেট গভর্নমেন্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট পর্যন্ত নাড়িয়ে দেয়। এই জন্য সিএম নিজেই এসপিকে কল করে বিকেলের মধ্যে কেসটিকে সলভ করার নির্দেশ দেয় এবং প্রেস মিটিং করে জনগণের মাঝে বলে দেয় খুব তাড়াতাড়ি খুনিদের ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
এসপি বিশ্বনাথ বলে, ওই দিন বেলা 3:30 পর্যন্ত আমরা শুধু বিন্দিয়ার বাবার দেওয়া স্টেটমেন্টের সত্যতা যাচাই করেছি। বিন্দিয়া কোন সময় স্টেশনে এসেছিল, কোন কাপড় পরেছিল, সব স্টেশনে সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছিল। ওই সময় ওই জায়গায় 78 জনের কল রেকর্ড রেজিস্টার করা হয়েছে, যার মধ্যে 6টি কল সন্দেহজনক ছিল। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করলে 5 জন থানায় আসতে রাজি হয়, কিন্তু একটি নম্বর বন্ধ পাওয়ায় আমরা ইমিডিয়েট ওই নাম্বার অ্যাড্রেসে যাই। এরপর দেখা যায় পুলিশ বস্তিতে গিয়ে একটি ছেলের কাছে শিবার অ্যাড্রেস জানতে চাইছে। পুলিশ পরিচয় জেনে ছেলেটি পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে ধরে থানায় নিয়ে যায়। মূলত সেই শিবা যার নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছিল। শিবাকে রেখে বাকি 5 জনকে তখন ছেড়ে দেওয়া হয়। এরপর বিক্রমের মারের মুখে সে স্বীকার করে তার সঙ্গে আরও 4 জন ছিল। সেই থেকে সত্যতা নিয়ে পুলিশ জঙ্গলের মাঝে যায়। সেখানে বস্তির আরও 5 জন ছেলেকে নেশা করতে দেখায় এবং পুলিশ 4 জনকে ধরতে পারে। একজন পালিয়ে যায়, যে কিনা বস্তিতে গিয়ে সবাইকে খবর দিয়েছিল। পুলিশ ওই 4 জনকে ধরার পর শিবা সহ 4 জনকে নিয়ে ম্যাজিস্ট্রেটের বাড়ি নিয়ে যায়। পুলিশ 2 সপ্তাহের রিমান্ড আবেদন করে, কিন্তু ম্যাজিস্ট্রেট মাত্র 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। এরপর বিক্রম এসপি বিশ্বনাথকে বিষয়টি জানালে বিশ্বনাথ বলে, ঠিক আছে, ওদের সোজা ক্রাইম স্পটে নিয়ে যাও, আমি আসছি। কথা মতো 5 জনকে ক্রাইম স্পটে নিয়ে যাওয়া হয়। বিশ্বনাথ এসে 5 জনকে বলে, ওই রাতে কোথায় কী কী ঘটেছিল এবং কী কী করেছিলে তা ডেমো দেখাও। বিশ্বনাথের কথা মতো তারা অভিনয় শুরু করে। এদিকে পুলিশ সব রেকর্ড করেছে। তারা 5 জনের রাস্তায় মাঝে বসিয়ে মাদক নেওয়ার অভিনয় করে যায়, যার মাধ্যমে বোঝাতে লাগে যে ওই রাতে এখানে বসে তারা কি করেছিল। তাদের ডেমো দেখে বোঝা যাচ্ছিল ওই রাতে বিন্দিয়ার স্কুটি খারাপ হয়ে যায় এবং বিন্দিয়া স্কুটি স্টার্ট করার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। তখন একজন এগিয়ে মেকানিক পরিচয় দিয়ে স্কুটিটি ঠিক করতে থাকে। বিন্দিয়া তখন ফোনে কথা বলছিল। হঠাৎ তারা বিন্দিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে, বিন্দিয়াকে পাশের একটি ট্রাকে তুলে নেয় এবং একে একে 5 জন মিলে রেপ করতে লাগে। তারা নোটিশ করে বিন্দিয়া নড়াচড়া করছে না এবং মনে হয় মারা গেছে। তারা খুবই ঘাবড়ে যায়, কি করবে বুঝতে পারছিল না। অনেক ভেবেচিন্তে তারা স্কুটিটি ব্রিজের নিচে নিয়ে যায় এবং সেখান থেকে পুরো শরীরে অ্যালকোহল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এরপরে এই পুরো ডেমোটিকে পুলিশ রেকর্ড করে মেমোরি কার্ডটিকে এসপিকে দেওয়া মাত্র এসপি গাড়িতে বসে সেটিকে চেক করছিল। অন্যদিকে 5 জনকে বাসে তোলা হচ্ছিল। হঠাৎ একজন বিক্রমের গানটি নিয়ে সবাইকে গান পয়েন্ট করে। বাধ্য হয়ে তখন অন্য পুলিশরা গান ফেলে দেয়। সেটি দেখে আরও 4 জন গান তুলে নেয়। এদিকে চিৎকার চেঁচামেচি শুনে এসপি বিশ্বনাথ এসে সবাইকে সাবধান করে, তোমরা স্যালেন্ডার করো, না হলে আমি গুলি চালাবো। কিন্তু তারা কোনো কথা না শুনেই বিশ্বনাথের ওপর গুলি চালায়। বিশ্বনাথ তখন 5 জনকে শ্যুট করে মেরে ফেলে। বিশ্বনাথ বলে, ওই রাতে আমি ঠিক করেছি না ভুল করেছি জানি না ম্যাডাম, তবে এই ঘটনার পর পাবলিক আমাকে অনেক বাহবা দিয়েছে। এরপর রিয়েল হিরো নামে ডাকতে থাকে, কারণ আমি রেপিস্টদের উপযুক্ত শাস্তি দিয়েছিলাম। এই পর্যন্ত আমরা যা দেখলাম এটি মূলত এসপির স্টেটমেন্ট। এরপর বিন্দিয়ার বাবা বেলায়ুদ্দমকে ডাকা হয়। শেষে সে এসে বলে, আমার মেয়ে অনেক প্রশ্ন করতো ম্যাডাম, আমি ভাবতাম সে হয়তো কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য এসব জানতে চায়, কিন্তু ওর ডায়েরি দেখে বুঝলাম ও বর্তমান সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে রিসার্চ করে সেগুলিকে কিভাবে দূর করা যায় তা নিয়ে ভাবে। আমার মেয়ে অনেক স্ট্রং ছিল ম্যাডাম। ওই রাতে ট্রেন থেকে নেমে ও আমাকে কল করেছিল। এখান থেকে সিন চলে যায় ঘটনার রাতে। বিন্দিয়া ট্রেন থেকে নামা মাত্রই বেলায়ুদ্দমকে জানানোর পর বেলায়ুদ্দম বাড়ির গেটে বিন্দিয়ার জন্য অপেক্ষা করছিল। অনেক সময় পার হয়ে যায়, বিন্দিয়ার দেখা নেই। তখন বিজি বিন্দিয়াকে কল করে এবং বিন্দিয়া জানায় তার স্কুটিটি ব্রিজের নিচে খারাপ হয়ে গেছে, 5 জন দাদা আছে এখানে, ওরা সাহায্য করবে। বিজি বলে, তুই অচেনা মানুষের কাছে সাহায্য চাইলি কেন? বিন্দিয়া বলে, ওদের মধ্যে একজন মেকানিক। বিজি আবার জানতে চায়, ওদের কি সন্দেহজনক মনে হচ্ছে, আমি কি বাবাকে পাঠাবো? বিন্দিয়া বলে, একটু কেমন দেখতে যেন। কথার মাঝে স্কুটিটি স্টার্ট হয়েছে। বিন্দিয়া বলে, চিন্তা করিস না, এখন আমি এসে পড়ব। কিন্তু এরপর সময় পার হতে থাকে, তার ফোনও বিজি পাওয়া যাচ্ছে। বেলায়ুদ্দম অনেক চিন্তায়, তাই সে বিজিকে নিয়ে খোঁজ করতে ব্রিজের নিচে যায়। বেলায়ুদ্দম দেখে সেখানে স্কুটিটি পড়ে আছে, অথচ আশেপাশে কোথাও বিন্দিয়া নেই। বিন্দিয়ার ফোনও বন্ধ।
দেখে সে চিন্তায় পড়ে যায় এবং পার্শ্ববর্তী থানায় যায় এবং সেখান থেকে একজন এসআই এবং কনস্টেবল ঘটনাস্থলে আসে। তবে এবার স্কুটিটিও সেখানে ছিল না। এসআই জানতে চায় এখানেই ছিল কি? বেলায়ুদ্দম বলে আমি এখানেই দেখেছিলাম। এরপর এসআই বেলায়ুদ্দম থেকে স্কুটির ডিটেলস নিয়ে কন্ট্রোল রুমে জানিয়ে দেয় এবং অন্য থানা হওয়ায় এসআই বেলায়ুদ্দমকে বলে আপনি আপনার এলাকায় থানায় গিয়ে কমপ্লেন রেজিস্টার করান, আর এদিকে আমরা খোঁজ করছি। এসআইয়ের কথা মতো বেলায়ুদ্দম নিজের থানায় যায়, কিন্তু সেখানে ডিউটি অফিসার রাউন্ডে থাকায় তাকে অপেক্ষা করতে হয়। বেশ কিছু সময় পার হওয়ার পর ডিউটি অফিসার আসা মাত্রই বেলায়ুদ্দম তার কাছে পুরো বিষয়টি খুলে বলে। সব শুনে ডিউটি অফিসার বেলায়ুদ্দমের কমপ্লেন রেজিস্টার করে এবং তাকে বলে আপনি বাড়ি যান, আমরা তদন্ত করে দেখছি কি করা যায়। অবশ্য বেলায়ুদ্দম বাড়ি যেতে জানা যায় বিজিও সেম কমপ্লেন করেছে। এরপর বেলায়ুদ্দম কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গিয়ে বিজিকে সঙ্গে নিয়ে বিন্দিয়াকে খুঁজতে লাগে। এর মাঝে পুলিশ ফোন করে জানায় বাইপাসের নিচে একটি মেয়ের মরাদেহ পাওয়া গেছে, আপনারা এসে দেখুন এটি আপনার মেয়ের বডি কিনা। বেলায়ুদ্দম শিবগামীকে বলে এরপর আমরা গিয়ে বডিটি আইডেন্টিফাই করি। এই ছিল এই রাতের কাহিনী। বেলায়ুদ্দমে জবানবন্দি নেওয়ার পর বিজিকে ডাকা হয়। শিবগামী বিজির কাছে জানতে চায় তুমি কি জানো? বিজি বলে দিদি না ফেরাতে বাবা বাড়ি থেকে বেরিয়ে গেছিল। বিজি বিন্দিয়াকে ফোনে কন্টিনিউ না পেয়ে পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে বিন্দিয়ার ডিটেলস এবং স্কুটির ডিটেলস দিয়ে মিসিং কমপ্লেন করে, যা বেলায়ুদ্দমের আগেই স্থানীয় থানায় রেজিস্টার করা হয়েছিল। বিজি তখনও কন্টিনিউ ফোন করে যাচ্ছিল। হঠাৎ বিন্দিয়া ফোন পিক করে। বিজি বলে ও কোনো কথা বলেনি, কিন্তু আমি ওর দৌড়ানোর এবং নিঃশ্বাস নেওয়ার শব্দ পাচ্ছিলাম, তাই আমি ভিডিও কল করি। দিদি পিকও করেছিল। দিদি আমায় ইশারায় বোঝাচ্ছিল আমি যেন শব্দ না করি। এরপর ফোন ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আশেপাশে কয়েকজন ওকে খুঁজছে। হঠাৎ করে একজনের হাত ওপর থেকে দিদির চুল ধরে দিদিকে ওপরে টেনে নেওয়া হয়। ওর হাত থেকে ফোনটি পড়ে যায়। আমি আর কিছুই দেখতে পাইনি, আমি শুধু ওর চিৎকার শুনতে পাচ্ছিলাম। একজন বলে সেলভাম বাইক স্টার্ট কর। আমি শুধু বাইপাসের বোর্ড দেখতে পাই। এরপর কলটি কেটে যায়। এরপর যখন বাবা ফিরে আসে তখন আমি বাবাকে নিয়ে ওই জায়গায় যাই যেখানে আমি ভিডিও কল দেখেছিলাম। সেখানে গিয়ে আমরা দিদিকে দেখতে পাইনি। এরপর পুলিশ কল করে বডির কথা জানায়। এটাই ছিল বিজির জবানবন্দি। এরপর তদন্ত কমিটি সবারই জবানবন্দি নেওয়া শেষ হয়। এরপর চলতে থাকে ইনভেস্টিগেশন তদন্ত। কমিটি ক্রাইম স্পট এবং আশেপাশের এলাকার ইনভেস্টিগেশন করতে থাকে। এর মাঝে পোস্টমর্টমের রিপোর্টও চলে আসে এবং ডিএনএ রিপোর্টও এসে পড়ে। শিবগামী ওই 5 ছেলের ব্যাকগ্রাউন্ড ডিটেলস এবং সকলের নেওয়া স্টেটমেন্ট বিশ্লেষণ করতে শুরু করে। অন্যদিকে ওই 5 ছেলের এক পরিবারকে দেখানো হয়, যারা কাঁদতে কাঁদতে বলছিল আমাদের ছেলে পকেট থেকে টাকা চুরি করতে পারে, রাস্তায় পেরোনো মেয়েদের সিটি দিতে পারে, কিন্তু ও কাউকে খুন করতে পারে না। আমরা কি কখনো এর বিচার পাবো না? ছেলের বাবা বলে যদি না পাই তাহলে এই কেরোসিন ঢেলে আমরাও মারা যাব। আমাদের চিতায় আগুন দেওয়ার আগে আমাদের সন্তান চলে গেছে, আমাদের বেঁচে থেকে আমরা কি করব? এরপর সিন মানবাধিকার কমিশনের জবানবন্দি নেওয়া সকলকে একসাথে ডাকা হয়। কমিটির একজন বেলায়ুদ্দমকে বলছিল আপনি কেন রাতে মেয়েকে আনতে যাননি? অবশ্য বিজি তার জবাব দেয়। বিজি বলে ঘটনা কি ট্রেনে ঘটতে পারতো না? তখন কি বলতেন? মেয়ে বলে বাবাকে দোষারোপ করছেন, তাহলে সরকারের কাজ কি? বেলায়ুদ্দম বলে দেখুন ম্যাডাম, আমি এখানে আমার মেয়েকে ফিরে পেতে আসিনি। আমি আমার ছোট মেয়েকে এবং অন্য মেয়েদের বাস্তবতা এবং আইন সম্পর্কে শিক্ষা দিতে এসেছি। আপনাদের কাছে আমার অনুরোধ, কিভাবে এসব মানুষদের শাস্তি দেওয়া যায়, এসব না ভেবে কিভাবে এসব বন্ধ করা যায় তার ব্যবস্থা করুন। এরপর শিবগামী বিশ্বনাথকে বলে আমি আপনার প্রোফাইল পড়েছি, 2 বছরে 2টি প্রমোশন আর 2টি এনকাউন্টার, আর সবগুলোই প্ল্যান মাফিক। বিশ্বনাথ বলে ম্যাডাম সিচুয়েশনই এমন ছিল। শিবগামী বিক্রমকেও জানতে চাই ওই রাতে তারা কটা থেকে কটা অবধি সব কল ডিটেলস কালেক্ট করেছিল। বিশ্বনাথ জানায় রাত 10টা থেকে 1টার মধ্যে। শিবগামী বিশ্বনাথ এবং বিক্রমকে আরও কিছু প্রশ্ন করে, যার জবাব দুজনের মধ্যে কেউই ঠিকমতো দিতে পারছিল না। শিবগামী আরও জানতে চায় বিজির তথ্য মতো ওই রাতে তারা সেলভাম নামে একজনকে ডেকেছিল। কে সেই সেলভাম? বিশ্বনাথ বলে ওঠে ম্যাডাম সেলভাম না, ওটা শিবা, হয়তো ও ভুল শুনেছে। কিন্তু বিজি মুখের ওপর বলে ওঠে ম্যাডাম আমি ভুল শুনিনি, সেলভামই ছিল। যার মাধ্যমে এটা প্রমাণিত হয়ে যায় যে পুলিশ সেলভামকে শিবা দ্বারা পরিবর্তন করেছে। তার মানে পুলিশের কথাই মিথ্যা আছে। অবশ্য এ বিষয়ে শিবগামীর কাছে আরও বেশ কিছু তথ্য প্রমাণ এসেছে। এই জন্য শিবগামী বিশ্বনাথকে বলে আমি সব তথ্যই পেয়েছি, এবার আপনি নিজেই বলবেন না আমি বলবো?
বিশ্বনাথ দেখেছিল সকল তথ্য প্রমাণ সামনে এসে গেছে, তাই বিশ্বনাথ বলে সরি ম্যাডাম, ওটা ফেক এনকাউন্টার ছিল। কিন্তু শিবগামী বলে ওটা ফেক নয়, ওটা ছিল পরিকল্পিত খুন। কিন্তু কেন খুন করেছেন সেটা বলুন। এখান থেকে সিন আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। এমএলএকে দেখা যায় তার ফ্যাক্টরিতে একজন সাংবাদিককে মারধর করছে। মূলত এই সাংবাদিক একটি নিউজ ভাইরাল করেছিল, আর এই জন্য জনগণ সরকারের উপর আঙুল তুলছিল। কিছুক্ষণ পর এসপি বিশ্বনাথকেও দেখা যায়। এমএলএ বিশ্বনাথকে বলে, এই কেস আমি 2 মিনিটে বন্ধ করতে পারি, এক কাজ করো, আমি 5 জন লোক দিচ্ছি, তুমি তাদের খুন করে কেসটি ক্লোজ করে দাও। কিন্তু বিশ্বনাথ বলে, স্যার কেসটি প্রায় সলভ হয়ে গেছে, আমাকে আর একটু সময় দিন। এমএলএ বলে, ঠিক আছে, আমি তোমাকে 3 ঘন্টা সময় দিলাম, যদি এর মাঝে সলভ করতে পারো তো করো, না হলে আমার প্ল্যান মতো কাজ করো। এরপর বিশ্বনাথ চলে আসে, আর সেই দিন পুলিশ শিবাদের সন্দেহ করে অ্যারেস্ট করে। বিশ্বনাথও তখন এমএলএকে এই বিষয়টি জানিয়ে দেয়, বলে স্যার আমরা সাসপেক্টদের অ্যারেস্ট করতে পেরেছি। এরপর এমএলএ জানায়, ওদের কাস্টাডিতে নাও, সিএম অফিস থেকে তোমাদের নির্দেশ আসবে কি করতে হবে। এরপর বিশ্বনাথের কথা মতো 5 জনকে ক্রাইম স্পটে নিয়ে যাওয়া হয়। বিশ্বনাথ তাদেরকে গত রাতে যা যা হয়েছে সব কিছুর ডেমো দেখাতে বলে। তখন 5 জন শুধু নেশা করারই ডেমো দেখায়, যা দেখে বিশ্বনাথ বুঝে যায় এরা শুধু মাদক সেবনকারী। বিশ্বনাথ সিএমের পিওকে কল করে জানিয়ে দেয় যে স্যার আমরা ভুল মানুষকে উঠিয়েছি, আমরা সাসপেক্ট ভেবে মাদক সেবনকারীদের ধরে এনেছি। কিন্তু পিএ বলে, কি বলছো, সিএম অলরেডি মিটিংয়ে বলে দিয়েছে যে সাসপেক্টদের ধরে আনা হয়েছে, এইসব এখন উল্টোপাল্টা কথা বলে লাভ নেই, যেভাবে হোক ওদের এনকাউন্টার দেখিয়ে কেস ক্লোজ করে দাও। বিশ্বনাথ বলেছিল এটা কিভাবে সম্ভব, কিন্তু পিএ বলে তোমার কাছে এটা নতুন কি, এর আগেও তোমার সাথে ওটা হয়েছে, কোনো সমস্যা হয়েছে কি, এবারেও কিছু হবে না, আমরা দেখে নেব। এখন 5 জনকে মারধর করে বলা হয়, তোমরা যদি এরকম অভিনয় করো তবে তোমাদের ছেড়ে দেবো। এক পর্যায়ে বাধ্য হয়ে 5 জন বিন্দিয়ার রেপ ও ডেমো দেখায়। তখন পুলিশ রেকর্ড করে রাখে, এবং রেকর্ড শেষ হওয়া মাত্রই বিশ্বনাথ গান বের করে ছেলেগুলিকে এনকাউন্টার করে দেয় এবং এই মার্ডার এবং খুনের কেসটিকে ক্লোজ করে দেয়। এই ঘটনার পর বিক্রম এবং সমস্ত পুলিশকে কাস্টাডিতে নেওয়া হয় 5 জন নিরপরাধ ছেলেকে খুন করার জন্য। হঠাৎ করে এক হসপিটাল থেকে ফোন আসে যে বিন্দিয়ার বডি পাওয়া গেছে এবং তার ট্রিটমেন্ট শুরু হয়েছে, সে জীবিত। খবর পেয়ে শিবগামী সেখানে পৌঁছায় এবং অনেক অপেক্ষার পর বিন্দিয়ার জ্ঞান ফিরে এলে আমরা বিন্দিয়ার মুখে আসল ঘটনার কথা জানতে পারি। সিন চলে যায় ঘটনার রাতে। ওই রাতে বাস্তবে যা ঘটেছিল, বিন্দিয়া বাড়ি ফেরার পথে তার স্কুটিটির স্টার্ট বন্ধ হয়ে যায়। বিন্দিয়া স্টার্ট করতে অনেক চেষ্টা করছিল, তখন পাশের ট্রাকে 5 জন নেশারি মদ খাচ্ছিল। তারা বিন্দিয়াকে দেখে এগিয়ে এসে একজন বলে, আমি মেকানিক, আমি ঠিক করে দিচ্ছি। বিন্দিয়া বলে, সমস্যা নেই, আমার বাবাকে আসতে বলেছি, এসে পড়বে। লোকটি বলে, দেখো বোন, এত রাতে একা মেয়ে মানুষ এই রাস্তায় নিরাপদ না, ব্রিজের নিচে লাইট আছে, ওখানে গিয়ে অপেক্ষা করো, তোমার বাবা এলে চলে যেও। এই বলে তারা বিন্দিয়া এবং স্কুটিটিকে ব্রিজের নিচে নিয়ে যায়। এরপরই মূলত বিন্দিয়া বিজির সাথে ফোনে কথা বলেছিল। স্কুটি স্টার্ট হতেই বিন্দিয়া ফোন রেখে দেয়, আর তখনই 5 জন বিন্দিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে। বিন্দিয়া তার কাছে থাকা স্কেল দেখিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায় এবং দৌড়ে একটি ট্রাক স্ট্যান্ডে গিয়ে লুকানোর চেষ্টা করে। কিন্তু তখন ওই লোকেরা বিন্দিয়ার পিছন ছাড়েনি, তাকে খুঁজেই যাচ্ছিল। এবং তখনই ভিডিও কল করে। ভিডিও কলে সে লোকগুলিকে দেখাতে থাকে। তখনই একজন ওপর থেকে বিন্দিয়ার চুল ধরে টেনে হিঁচড়ে তাকে উপরে তুলে নেয়। তারা সবাই মিলে বিন্দিয়াকে ট্রাকে তুলে ওই স্কুটিটি ব্রিজের নিচে থেকে নিয়ে আসে। মূলত এই সময়ের মাঝেই বিন্দিয়ার বাবা তার স্কুটিটি ব্রিজের উপর পড়ে থাকতে দেখেছিল। আর স্কুটিটি নিয়ে যাওয়ার পর বেলায়ুদ্দম পুলিশের সাথে এসেছিল, সেই জন্য পরবর্তী সময় স্কুটিটি আর দেখতে পায়নি। এদিকে বিন্দিয়াকে নিয়ে তারা বাইপাস রোডের দিকে যেতে থাকে। চলন্ত ট্রাকের ওপর বিন্দিয়ার ওপর 4 জন মিলে ধর্ষণ করতে থাকে। 4 জনের ধর্ষণ হয়ে গেলে তারা বাইপাসে ট্রাক থামিয়ে ড্রাইভারকেও সুযোগ দেয়। আর তখনই সুযোগ পেয়ে বিন্দিয়া সেখান থেকে পালানোর চেষ্টা করে। বিন্দিয়া রোড ক্রস করে ফেললে তারা বিন্দিয়াকে ধরতে পারে না।
বিন্দিয়া তখন বাইপাস ব্রিজের নিচে চলে যায়। বিন্দিয়ার পরনে তখন কাপড় ছিল না, যা ছিল তাও ছেঁড়া। সেখানে একটি পুটলিতে কিছু কাপড় রাখা ছিল, যেগুলি কিনা এক ভিক্ষুক মহিলার ছিল। বিন্দিয়া তার পরনের ছেঁড়া কাপড় খুলে ওই ভিক্ষুকের ওপর ছুঁড়ে দেয় এবং ওই জামাগুলি সে পরে নেয়। বিন্দিয়া অবশ্য খেয়াল করেনি ওই ভিক্ষুক মহিলা সেখানে ছিল। এই চারজনকে দেখা যায় খুঁজতে খুঁজতে এসে পড়েছে সেই জায়গায়। বিন্দিয়া তাদের দেখা মাত্রই অন্য পাশে লুকিয়ে পড়ে এবং ওই চারজন টায়ারের আড়ালে ভিক্ষুক মহিলার ওপর বিন্দিয়ার জামা দেখে তাকে বিন্দিয়া মনে করে এবং প্রমাণ মেটানোর জন্য তার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বেলে পালিয়ে যায়। যারা বিন্দিয়ার পাশে বসে সব দেখছিল, কিন্তু কিছুই করার ছিল না। ওই চারজন চলে যাওয়ার পর বিন্দিয়া মহিলাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই সে আর বাঁচাতে পারেনি। মূলত এই সময়েই বিন্দিয়ার হাতে থেকে ঘড়িটি পড়ে যায়, যেটি পুলিশ তার বাবাকে দেখিয়েছিল। এরপর বিন্দিয়া পালাতে পালাতে একটি ঝোপের মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যায়। এই ছিল মূলত আসল ঘটনা। বিন্দিয়াকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এতক্ষণে সব সত্যি প্রকাশ হয়ে গেছে।